আজ দীর্ঘ 10 বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলাম। আমার বয়স যখন 14 বছর তখন আমি আমার আব্বু আম্মুর সাথে কানাডায় গিয়েছিলাম। আর আজকে আমি একা দেশে আসলাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সিলেট উপশহর। সেখানে একটা বিলাসবহুল বাসায় উঠলাম। বাসার দারোয়ানের সাথে আগে কথা বলে রেখেছিলাম। বাসায় দারোয়ান আমাকে বাসার ভিতরে দ্বিতীয় তলায় নিয়ে গেলেন এবং আমার রুমগুলো দেখিয়ে দিলেন। আমি দারোয়ান আঙ্কেলকে বললাম, আচ্ছা আঙ্কেল, এই বাসার নিচের তলায় কি আমাকে দেওয়া যায় না? না বাবা, আসলে এই বাসার মালিক নিচের ফ্ল্যাটে থাকে, তাই তোমাকে এই উপরের ফ্ল্যাট ভাড়া দিলেন। ও আচ্ছা, আঙ্কেল এই নিচের ফ্ল্যাটে কে কে থাকেন? এখানে মালিক, ওনার স্ত্রী আর তাদের দুটো মেয়ে থাকে। ও আচ্ছা আঙ্কেল, আপনি এখন আসতে পারেন। আচ্ছা বাবা, কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। দারোয়ান আঙ্কেল চলে গেলেন আর আমি আমার জিনিসপত্র সাজিয়ে রাখলাম। রুমে কাজ করতে করতে দেখি দুপুর পার হয়ে গেল। একটু পর আমার দরজায় কে যেন ঠোকা মারল। আমি উঠে গিয়ে দেখি বাড়িওয়ালার ছোট মেয়ে মানে আমার চাচাতো বোন নিশি আসছে হাতে খাবার নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, তুমি কেমন আছো? জি ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আসো ভিতরে আসো। বাহ, আপনার রুমটা তো দেখি খুব সুন্দর। তোমার কি ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখন থেকে আমি আপনার রুমে আসব, কিন্তু আমাকে তাড়িয়ে দিবেন না। আচ্ছা, তোমার যখন খুশি আসিও। ওই নাও, আমার আম্মু খাবার পাঠিয়েছে। আরে, তোমার আম্মুকে কষ্ট করার কি আছে? আমি তো আসার সময় হোটেলে খেয়ে আসছি। বারে, তুমি আজকে আমাদের মেহমান, তাই তোমাকে খাবার দিলাম। তুমি তো দেখছি খুব পাকনা। ও তাই? আচ্ছা, এখনই যাই। যাও। কি এতক্ষণ হয়তো আমাদের কথা বুঝলেন না? চলুন আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি কাব্য জামিল, বাবা মায়ের একমাত্র ছেলে। কানাডা থেকে লেখাপড়া করে আসছি। আর আগেও বললাম আমার বাবা মা কানাডায় থাকেন। আর দেশে আসার একটা কারণ হলো আমার ভালোবাসার টানে আসলাম। আমার আব্বু বলেছেন আমার চাচাতো বোন মিমের সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর আব্বু বলেছেন যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে এই মিমকে করতে হবে। আর বর্তমানে মিমের সাথে আমার প্রেম চলছে। আর যে বাসায় আছি সেইটা আমাদের আর চাচুদের যৌথ বাসা। আর নিশির বড় বোনের নাম মিম জান্নাত মৌ। সবাই মিম বলে ডাকে, কিন্তু আমি তাকে মৌ বলে ডাকি। মৌ বাবা মায়ের অতি আদরের বড় মেয়ে। অনেক দিন ফোনে কথা হয়েছে মৌয়ের সাথে, কিন্তু আমাকে কখনো দেখেনি। মিম খুব কান্নাকাটি করেছে আমাকে দেখার জন্য, কিন্তু আমি দেখা দেইনি। আমি অবশ্য মৌকে দেখেছি। আজকে আমি দেশে আসার কথা ছিল, সেটা মৌ জানতো, কিন্তু পরে আবার না করে দিয়েছি। বলেছি আরও কয়েকদিন পর দেশে আসব, কিন্তু আমি ঠিকই দেশে আসছি। বাকিটা গল্পে জানতে পারবেন। নিশির দেয়া খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আসরের আজান হয়ে গেছে। তাই বাসা থেকে বেরিয়ে মসজিদে গেলাম। সেখানে আসরের নামাজ আদায় করে আবার বাসায় চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি বিদেশে ছিলাম, তাই বাংলাদেশের মাটির সাথে এখন মিশতে কী রকম লাগে। কিন্তু আমার প্রিয়তমা মৌকে এখনও দেখতে পেলাম না। তাই মৌকে হোয়াটসঅ্যাপে ফোন দিলাম। মৌ ফোন ধরে বলতে লাগলো, আমায় কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? আমি কোথায় তোমাকে কষ্ট দিলাম? তাহলে আজকে আসার কথা ছিল, আসলে না কেন? আর এখন একটা বার ভিডিও কলে আসো নাই, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। না, সেটা পারবো না। আরও কয়েকদিন অপেক্ষা করো, তারপর দেখবে আমি তোমার কাছে চলে আসছি। শুধু অপেক্ষা করা লাগে? সেই 10টা বছর থেকে তোমাকে দেখিনি, আর তুমি একবারও আমাকে দেখা দিলে না। এসব কথা বন্ধ করবে নাকি কল কেটে দিব? এই না না, আর বলবে না। এখন বলো কি করছো? এই তো ছাদে বসে আছি। ও আচ্ছা, তাহলে পরে কথা হবে, বাই। এই শোনো, এই টোট 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 করে দিলাম। যাই দেখে আসি মহারানী ছাদে কি করে। ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে ছাদের চারিপাশ খুব সুন্দর আর অনেক রকম ফুল গাছ লাগানো। ছাদের পশ্চিম পাশে দেখি মৌ একা দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, আর চোখে হয়তো নোনা জলে টলমল করছে। মৌ আমাকে দেখেনি, তাই আমি ছাদের পূর্ব প্রান্তে চলে গেলাম।
মৌকে এভাবে দেখে আমারও খুব কষ্ট লাগছে। বড্ড ইচ্ছা করছে আমার প্রিয়তমাকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু না, তা করা যাবে না, না হলে সারপ্রাইজ থাকবে না। আমি এসব ভাবছি তখন পিছন থেকে মৌ বলল, এই এখানে আপনি কে? কি বলবো ভেবে পাচ্ছি না। আমার ভাবার মাঝে আবারও বলল, কি হলো, কথা বলেন। আমি কিছু বলতে যাব তখন নিশি চলে আসলো। আসলে আপু উনি খুব ভালো, আমাদের উপরের ফ্ল্যাট উনি ভাড়া নিয়েছেন। ও আচ্ছা, তা আপনার নাম কি? এই রে খাইছে ধরা, এখন নাম কি বলবো? যদি জামিল বলি তাহলে হয়তো চিনে যাবে। ধ্যাত, এদেশে কত জামিল আছে, কে কার নামে জানে। কি হলো, নামটা বলবেন না? জি, আমার নাম কাব্য জামিল। ও আচ্ছা, থাকেন, আমি গেলাম। আর ছাদে এসে কখনো আমার ফুলগুলো ছিঁড়বেন না। জি আচ্ছা। মৌ চলে গেল, নিশি আমার কাছে আসলো। ভাইয়া তুমি একা কেন? তোমার আব্বু আম্মু কোথায়? আরে বোন, আমার আম্মু আব্বু গ্রামে থাকেন। ও তাহলে এখানে কি করার জন্য আসলে? এখানে চাকরি করব তাই। ও আচ্ছা। আচ্ছা নিশি, তোমাকে একটা কথা বলি। ভাইয়া বলেন। এই ফুলের বাগানটা কার? একটা আপু লাগিয়েছে আমার এক ভাইয়ের জন্য। তোমার কি ভাইয়া আছে? আছে। কোথায় সে? আর আমার ভাইয়া কান্নাটাতে থাকে, আর ওনার সাথে আপুর বিয়ে হবে। তাই আপু বলেছে ভাইয়া কি কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তাই আপু ফুল গাছগুলিকে খুব যত্ন করে রাখছে। ও আচ্ছা, এখন তুমি নিচে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যাচ্ছি। নিশি চলে গেল। আমিও ছাদ থেকে নেমে মাগরিবের নামাজ পড়তে চলে গেলাম। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে আব্বু আম্মুর সাথে কথা বললাম। রাত্রে 9টার দিকে হোটেলে গিয়ে খেয়ে এসে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি মৌ আমার রুমের দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে। মুখটা একটু শুকনো শুকনো লাগছে, আর চোখগুলো লাল হয়ে আছে। মনে হয় রাত্রে ঘুমায়নি পাগলিটা। এই জমিদার সাহেব, আম্মু পাঠিয়েছে। জি বলেন কি? আম্মু বলেছেন সকালের নাস্তা আমাদের বাসায় করবেন। জি ঠিক আছে। মৌ চলে গেল। ঘুম থেকে উঠে আজকে পাগলিটাকে দেখলাম। মনটা এখন খুব হালকা লাগছে। ওয়াশরুমে চলে গেলাম। সেখানে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে নিচে চাচ্চুর মানে মৌদের বাসায় চলে আসলাম। এখনও এখানে আসছি থেকে চাচ্চু আর ছোট আম্মুকে দেখিনি। মৌদের বাসায় চলে আসলাম। বাসার কলিং বেলটা টিপ দিতেই নিশি এসে দরজা খুলে দিল। ভাইয়া কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালোই আছি। এসে ভিতরে এসো। ভিতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে ছোট আব্বু আর মৌ বসে আছেন। আসসালামু আলাইকুম চাচ্চু, বড় বলে ডাক দিলাম না। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো বাবা ভালোই আছি। কিচেন থেকে ছোট আম্মু আসলেন। আসসালামু আলাইকুম আন্টি। ছোট আম্মু বলে ডাক দিলাম না, যদি বুঝে যান। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি আন্টি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো আছি। তোমার আম্মু আব্বু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা এখন এসো, সবাই নাস্তা করি। তারপর নাস্তা করতে টেবিলে বসলাম। ছোট আম্মু অনেক আদর যত্নে নাস্তা পরিবেশন করালেন। নাস্তা খাওয়ার সময় মৌকে দেখলাম অন্যমনস্ক। মৌয়ের চোখের দিকে তাকিয়ে এসব ভাবছি, তখন মৌও আমার চোখের দিকে তাকালো। চোখে চোখ পড়তে আমি আমার চোখটা নামিয়ে নিলাম। নাস্তা শেষ করে আমি আমার উপরে চলে গেলাম, আর ছোট আব্বু আর মৌ কলেজে চলে গেল, আর সাথে করে নিশিকে নিয়ে গেল। নিশিও এই কলেজের পাশের একটা স্কুলে 7ম শ্রেণীতে পড়ে। আর আপনাদেরকে আগে বলে রাখি, মৌ যে কলেজে পড়ে সেই কলেজের প্রিন্সিপাল হলেন ছোট আব্বু, মানে মৌয়ের বাবা। পুরো বাসা ফাঁকা, বাসার গেইটে শুধু দারোয়ান আঙ্কেল, আর বাসায় আমি আর ছোট আম্মু। মনে মনে ভাবলাম ছোট আম্মুকে আমার পরিচয়টা দিয়ে দেই, কারণ এই ছোট আম্মু আমাকে ছোটবেলায় অনেক আদর যত্ন করেছেন। যেই ভাবা সেই কাজ। আবারও ছোট চাচ্চুদের বাসায় গেলাম। দরজাটা আগে থেকে খোলা ছিল, তাই আর কলিং বেলে চাপ দিতে হয়নি। ড্রয়িং রুমের ভিতরে গিয়ে দেখি ছোট আম্মু টিভিতে সিরিয়াল দেখতেছেন। মেয়ে মানুষদের এই একটাই কাজ, তারা শুধু সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে। ছোট আম্মু আমাকে দেখে বললেন, কি বাবা কোনো প্রয়োজন আছে? পায়ে ধরে সালাম করে বললাম, অনেক প্রয়োজন আছে, তাই তো দেশে আসলাম। মানে কিসের দেশ? আর তুমি আমাকে সালাম করলে কেন?
আরে ছোট আম্মু, তুমি কি তোমার এই ছেলেটাকে চিনলে না? ছোট আম্মু বলছো? আমাকে তো একজনই ছোট আম্মু বলে ডাকে, আর সে হলো আমাদের জামিল। আমার ফোন থেকে আম্মু আব্বুর সাথে আমার ছবি দেখিয়ে বললাম, আমাকে কি তোমার সেই জামিল মনে হয় না? আরে বাবা জামিল, তুমি কত বড় হয়ে গেছো, আর কত কিউট আমার পাগল ছেলেটা। ছোট আম্মু, অনেকদিন থেকে তোমাদেরকে সামনাসামনি দেখিনি। আর আমরা যে তোমাকে সামনাসামনি তো দূরের কথা, কখনো ছবির মাঝে দেখিনি। আচ্ছা ছোট আম্মু, মৌদের কলেজ কোথায়? আমি তো দেশে নতুন আসলাম, তাই চিনি না। এই জন্য ছোট আম্মুকে বললাম, আপনারা আবার আমাকে বোকা বলিয়েন না। এখন কলেজ রাখো, আমি সারাদিন বাসায় একা একা থাকি, আর আজকে আমার একটা ছেলেকে পেলাম। তোমার চাচ্ছু তারা আস্তে আস্তে বিকেল হয়ে যায়, তাই আজকে আমরা মা ছেলে মিলে গল্প করব। কালকে তোমাকে কলেজে পাঠাবো, তারপর সব কিছু ঘুরে দেখে আসবে। ছোট আম্মু, বাবা বলো। তুমি কিন্তু মৌকে আমার কথা বলতে পারবে না। কেন রে বাবা? আমার মেয়েটা তোমাকে না দেখে খুব কষ্ট পাচ্ছে। তুমি কি চাও মৌ আরো কষ্ট পেত? আর বেশি দিন না, 2-3 দিন মাত্র, তারপর সব বলে দিব। আচ্ছা বাবা, তোমার ইচ্ছে। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি আম্মু। এই আমাকে শাশুড়ি বলবে না, ছোট আম্মু বলে ডাকবে, না হলে কিন্তু আমার মেয়েকে তোমার হাতে দিব না। ও আচ্ছা, আমি তোমাকে সবসময় ছোট আম্মু বলে ডাকবো? এই তো আমার লক্ষ্মী ছেলে। এইভাবে আরো অনেকক্ষণ কথা বললাম। তারপর আমার রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম। রুমে এসে কাপড় পরে একটু বাইরে ঘুরতে গেলাম। বাইরে থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আসরের আজানের সুরে আমার ঘুম ভাঙলো, তাই ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে দেখি ছোট আব্বুও নামাজ পড়ে বের হচ্ছেন। আমাকে দেখে একটু মুচকি হাসি দিলেন। আমি আর সেদিকে লক্ষ্য না করে অন্যদিকে চলে গেলাম। রাস্তায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছেলের সাথে হঠাৎ ধাক্কা লাগে। তখন আমি বললাম, সরি ভাই, দেখিনি। না ভাই, সমস্যা নেই, আসলে দোষ আমার, খেয়াল করতে পারেন। এতক্ষণ নিচের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলাম, আর যখন ওই ছেলেটার মুখের দিকে তাকালাম তখন তো আমি টাসকি খেয়ে গিয়েছি। সে হলো মাহিম। আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম, আর আমাদেরও হোয়াটসঅ্যাপে কথা হতো। আরে মাহিম তুই? জি আমি মাহিম, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আরে শালা, আমি জামিল। সরি, আসলে আমি শুধু এক জামিলকেই চিনি, আর সে কানাডায় থাকে, কিন্তু আপনাকে চিনলাম না। হায় রে হায়, আমি সেই জামিল, গতকাল দেশে আসলাম। সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না যে তোর সাথে দেখা হবে। বিশ্বাস করবি কিভাবে? আমাকে তো তুই কখনো দেখিসনি। ঠিক রে। তা এখন দেশে কিসের জন্য আসছিস? এখন দেশে থেকে যাব, এখানে আব্বুর একটা কোম্পানির শাখা আছে, এখন থেকে ওইটা আমি দেখাশোনা করব। ও ভালো, তাহলে আর আমাদের চাকরি করতে অসুবিধা হবে না। দোয়া করিস। আচ্ছা এখন বাসায় যা, আর পারলে এই রাত্রে বের হবি, আমরা আড্ডা দিব। আচ্ছা, আর কাউকে আমার পরিচয় দিবে না? আচ্ছা দিব না। আরও অনেকক্ষণ মাহিমের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে আবারও ছাদে উঠলাম, কিন্তু মৌকে পেলাম না। একটু অপেক্ষা করলাম, পরে যখন নেমে আসবো তখন দেখি আমার রূপকথার পরীটা ছাদে আসছে। মৌ ছাদে এসে প্রতিদিনের মতো মন খারাপ করে বসে আছে। তাই বললাম, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হয়, কি এমন চিন্তা করেন আপনি? মৌ আমার কথা শুনে একটু রাগান্বিত হয়ে বলল, আপনি কিভাবে জানলেন যে আমার মন খারাপ? না, আসলে কালকে থেকে আপনাকে দেখতেছি ছাদে এসে একা একা দাঁড়িয়ে থাকেন, তাই ভাবলাম হয়তো আপনার মন খারাপ। না, আমার মন খারাপ নেই। আপনি এখন ছাদ থেকে যেতে পারেন। আমি ছাদে এসেছি আমার কাপড়গুলো নেওয়ার জন্য, কাপড় নিয়ে চলে যাব। যদি আপনার মন খারাপ থাকে তাহলে বলতে পারেন। শুনেছি কাউকে কষ্টের কথা বললে সেই কষ্টটা একটু হলেও হালকা হয়। আমার কোনো কষ্ট নেই, যাকে বলবো সে পাশে নেই, তাহলে আপনাকে বলে কি করব? আমাকে দেখে কি সেই মানুষটা মনে হয় না? কি বললেন আপনি? হ্যাঁ, আপনি সেই মানুষ মনে করব? আপনি কি জানেন আমি যার কথা বলছি সে হলো আমার কলিজার টুকরা, যাকে এত ভালোবাসি, কিন্তু তাকে এখন পর্যন্ত দেখিনি। আর আপনি বললেন কি? আপনি কি তাকে না দেখে এত ভালোবাসলেন? সেও কি আপনাকে ভালোবাসে? আমার বিশ্বাস জামিলও আমাকে ভালোবাসে। আমার নামও কিন্তু জামিল। তো আপনার নাম জামিল হলে কি হলো? জামিল কি আর কারো নাম হতে পারে না? হতে পারে, তবে সেটাও যদি আমি হয়ে যাই। কি সব আবল তাবল বলছেন? আপনি কি সেই জামিল? ও সরি,
আসলে আমি এতক্ষণ আপনাকে হাসানোর জন্য এসব বলেছি, আর আপনার হাসিটাও মাশাল্লাহ। ও তাই? আপনি তো ভালো হাসাতে পারেন। হুম। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেল, আমি রুমে গেলাম, আর আপনিও চলে যান। যান। আমি আমার রুমে চলে আসলাম, আর মৌ ওর নিজের রুমে চলে গেল। রাত্রের খাবার শেষে 10টার দিকে হোয়াটসঅ্যাপে মৌকে কল দিলাম। হ্যালো। কেমন আছো? এই তো আছি বিন্দাস, তুমি কেমন আছো? আমি কেমন আছি তা যদি বুঝতে তাহলে আমাকে না দেখা দিয়ে থাকতে না। শুনেছি সবুরে ফলটা মিষ্টি হয়। শুধু কথা বলতে পারো, আর কিছুই পারো না। আর কি পারার দরকার আছে বলো? আমাকে দেখা দেওয়ার কি দরকার নেই? আরো 2টা দিন অপেক্ষা করো, তারপর আমি তোমাকে দেখা দিব। আচ্ছা, অপেক্ষা করব। এখন কি করছো? এই তো তোমার সাথে কথা বলছি। তুমি কি করো? আমিও। বড় আব্বু আর বড় আম্মু কেমন আছে? সেটা আমি নিজেও জানি না। আমি তোমার কাছে আর তারা কানাডায়, এত দূর থেকে আমি কিভাবে জানবো? কি হলো, কথা বলো। এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন। ছোট আম্মু আর ছোট আব্বু কি করেন? এই তো ভালোই। এরকম আরো অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরে মাহিম কল দিল। গতকালকে তাকে আমার নতুন নাম্বার দিয়ে এসেছিলাম। কলটা আমি রিসিভ করলাম। হ্যালো দোস্ত, কি করিস? আমি এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তুই কি করিস? এই তো কলেজে যাওয়ার জন্য বের হলাম। কোথাও বের হবি নাকি আমার সাথে কলেজে যাবে? কোথাও বের হব না, কিন্তু আমি তোর সাথে কলেজে গিয়ে কি করব? আমার তো লেখাপড়া এই বছর শেষ হলো। আরে তা তো জানি, আর আমারও তো পড়ালেখা শেষ। তবে আজকে আমাদের বিদায় সংবর্ধনা দিবে, তাই যাব। ও আচ্ছা, তুই আমার বাসায় আয়, তারপর একসাথে যাব। আসছি। মাহিমের সাথে কথা বলা শেষ করে নিচে ছোট আম্মুর কাছে গেলাম। তাদের দরজার সামনে গিয়ে দেখি মৌ খুব সেজেগুজে কলেজে যাচ্ছে। আমাকে দেখে বলল, জামিল সাহেব আমাদের বাসায় যে। কেন আসতে পারি না? আরে আমি কি তাই বললাম? আচ্ছা, ভেতরে যান, আম্মু আর নিশি আছে। আপনি কোথায় যাচ্ছেন, তাও আবার সেজেগুজে? আজকে কলেজে একটা অনুষ্ঠান, তাই আমরা সকল বান্ধবীরা একরকম ড্রেস পরে যাচ্ছি। ও ভালো, আচ্ছা যান। হুম। মৌ চলে গেল। আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখে নিশি ড্রয়িং রুমে টিভি দেখছে, আর ছোট আম্মু কিচেনে। ছোট আম্মুর কাছে গিয়ে গল্প করতে লাগলাম। তখন আবার মাহিম কল দিল। এই বন্ধু, আমি তোর বাসার নিচে। ও আচ্ছা, ভিতরে আয়। না রে, আমি যদি তোর কাছে যাই তাহলে তোকে তোর ছোট আম্মু আর ছোট আব্বু চিনে যাবে। আরে পাগল, বাসায় কেউ নেই, শুধু ছোট আম্মু আর নিশি। আর ছোট আম্মু আমাকে চিনেন। ও আচ্ছা, তাহলে আমি আসছি। মাহিম ছোট আম্মুদের বাসায় চলে আসলো। তারপর আমরা ছোট আম্মুর বাসায় একসাথে খেয়ে নিলাম। বের হলাম কলেজের উদ্দেশ্যে। আমি সাধারণ পোশাক পরে বের হইছি। আমাকে কেউ দেখলে মনে করবে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর মাহিম কিন্তু মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে। 2 বন্ধু রিক্সা নিয়ে কলেজের গেটের সামনে গেলাম। সেখানে রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকছি। আমাকে সবাই অবাক করে দেখছে। অবাক হওয়ারও কথা, কারণ এই কলেজে তারা আমাকে কোনোদিন দেখেনি, তাই এই প্রথম দেখল। মাহিমদের অনুষ্ঠান শুরু হলো, খুব সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছি। একটু পরে দেখি আমার ডান পাশে মৌ আর তারা কয়েকজন বান্ধবী। আমি আর চোখে মৌয়ের দিকে তাকাচ্ছি। বেশ কয়েকবার তাকানোর ফলে হঠাৎ করে মৌয়ের একটা বান্ধবী দেখে ফেলে যে আমি মৌয়ের দিকে তাকাচ্ছি। সেই মেয়েটা মৌকে কনুই দিয়ে ধাক্কা মারল, আর কানে কানে আমার কথা বলল। মৌ দেখে আমার দিকে তাকাচ্ছে, তাই আমি আবারও অনুষ্ঠান দেখায় মনোযোগ দিলাম। মৌ হয়তো ভাবছে আমি এখানে কিভাবে আসলাম। অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে আরেক বিপদ দেখা দিল। কলেজের ক্যাম্পাসে মাহিমদের ব্যাচের একটা ছেলে মৌকে সকলের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো। আমি এটা দেখে আমার মাথাটা কোনো মতে স্থির করে রাখলাম। মাহিমও ব্যাপারটি বুঝে গেল। মাহিমকে জিজ্ঞাসা করলাম, ছেলেটার নাম কি? সে বলল, ছেলেটির নাম রকি। আমি মৌয়ের দিকে লক্ষ্য করে একটু কাছে গেলাম। কাছে যাওয়ার কারণ হলো যে মৌ কি বলে সেটা দেখব। রকি প্রপোজ করার পর মৌ বলল,
দেখুন রকি ভাই, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। কেন মৌ? আমি তোমাকে সেই 2টা বছর থেকে তোমার পিছে পিছে ঘুরছি, কিন্তু তুমি আমাকে পাত্তা দাও না কেন? আমি কি আপনাকে বলেছি যে আমার পেছনে ঘুরতে? আমি এসব জানি না মৌ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। দেখুন রকি ভাই, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আপনি আমার পথ ছাড়ুন, সবাই দেখছে। দেখুক সবাই, আজ বলতেই হবে, কেন তুমি আমাকে ভালোবাসো না বলো? চিৎকার করে লাভ নেই, আমার বিয়ে ঠিক হয়ে আছে, সুতরাং আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এটা আমি বিশ্বাস করি না। এতক্ষণ থেকে বোঝাচ্ছি, কথা কি আপনার কানে যায় না? মৌ রকিকে সজোরে 3টা থাপ্পড় দিল। আমি মৌয়ের থাপ্পড় দেখে খুব অবাক হলাম। মেয়েদের গায়ে এত শক্তি, তা আমার আগে জানা ছিল না। আমি আবারও তাদের কেলোকীর্তি দেখতে লাগলাম। এখানে যারা এসেছে সবাই মৌয়ের কাণ্ড দেখে অবাক। রকি বেচারা মার খেয়ে বলতে লাগলো, মৌ, আমাকে তুমি মারলে? এখন শুধু থাপ্পড় দিয়েছি, আমার সামনে থেকে যান, না হলে এখন জুতা পিটা করব। রকি আর কোনো কথা না বলে মান সম্মান রক্ষার্থে গালে হাত দিয়ে মৌয়ের সামনে থেকে কেটে পড়ল। মৌ বাসার উদ্দেশ্যে চলে গেল। আমি মাহিমকে বললাম, দোস্ত, একটা শোরুমে যাব, চল। কিসের শোরুমে যাবে? আরে দোস্ত, একটা বাইক কিনবো, আয়। ও আচ্ছা, হাই। মাহিম আমাকে সিলেট জিন্দাবাজারের একটা শোরুমে নিয়ে আসলো। সেখানে অনেক রকমের বাইকের মডেল আছে। অনেকক্ষণ খুঁজে একটা বাইক বের করলাম, আর সেটা হলো ইয়ামাহা R15। বাইকটা খুব সুন্দর লাগলো, তাই কিনে ফেললাম। টাকাটা আমি ATM এর মাধ্যমে দিয়ে দিলাম। 2 বন্ধু খুব খুশিতে নাচতে নাচতে মাহিমের বাসায় চলে আসলাম। মাহিম এতক্ষণ ড্রাইভিংয়ে ছিল, তাই সে নেমে গেল। আমাকে অবশ্য বলেছে তাদের বাসায় যেতে, কিন্তু আমি বললাম পরে একবার আসবো। আমি বাইকটা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। মৌ ছাদে ছিল, তাই দেখে ফেলছে, কিন্তু কিছু বলল না। আমার রুম যেহেতু উপরে, তাই বাইকটা উপরে নেওয়া যাবে না। তাই ছোট আম্মুকে বলে তাদের বাসার একটা রুমে রেখে আমি উপরে আমার রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 5:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মাগরিবের নামাজে পড়তে মসজিদে চলে গেলাম। আজকে আর ছাদে যাইনি। এভাবে দেখতে দেখতে 3 দিন চলে গেল। আজকে মৌয়ের বান্ধবী মারিয়ার বিয়েতে সবাই যাবে। নিশি আর ছোট আব্বু ছোট আম্মু সবাই বিয়েতে যাবে। আসলে এখানে আমাদের সপরিবারের দাওয়াত আছে, কিন্তু আব্বু আম্মু দেশের বাইরে থাকার কারণে শুধু ছোট আব্বু তারা যাচ্ছেন। আর হ্যাঁ, মৌয়ের বান্ধবী হলেও মারিয়া কিন্তু আমাদের বংশের, মানে আমার বোন লাগে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম একটা জুয়েলার্সের দোকানে। গত রাত্রে আব্বু ফোন করে বলে দিয়েছেন যেন আমি বিয়েতে যাই, আর যাওয়ার সময় মারিয়ার জন্য দামি একটা গিফট নিতে। তাই জুয়েলার্সের দোকানে আসলাম একটা নেকলেস নিতে। 2 লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস নিলাম, আর সেটা একটা নর্মাল প্যাকেজে ভরে নিলাম। আর উপহারের প্যাকেজের উপর হালকাভাবে আমার নামটা লিখে দিলাম, যে নামে আমাকে এখানকার সবাই চিনেন, জামিল আহমেদ। কাব্য জামিল হলো ছন্দ নাম। আরেকটা ফুলের দোকান থেকে ছোট্ট একটা গোলাপ কিনে নিলাম। গোলাপ দিয়ে আজকে মৌকে প্রপোজ করব, তাই গোলাপ নিলাম। তারপর একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ফোন টিপছি। তখন ভাবলাম নিশিকে ডাক দেই। নিশিকে ডাক দিয়ে আমার রুমে নিয়ে আসলাম। হ্যাঁ ভাইয়া, কি জন্য ডাকলে বলো? কেন, আমি কি ডাকতে পারি না? আমি কি বলেছি যে তুমি আমাকে ডাকতে পারো না? তুই তো খুব পেকে গিয়েছিস। জানি। তা চকলেট খাবে? ওয়াও, তোমার কাছে চকলেট আছে? আছে। আচ্ছা, আমাকে দাও। নিশিকে কয়েকটা চকলেট দিলাম। আসলে নিশি চকলেট পছন্দ করে, তাই আমার রুমে কতগুলো এনে রেখেছি। নিশির কাছ থেকে জানতে পারলাম তারা বিয়েতে যাবে বিকেল 4টার দিকে। যেহেতু বিয়েটা রাত্রে, তাই নিশি আমার সাথে একটু গল্প করে চলে গেল। আমিও একটু শুয়ে পড়লাম। 5টার দিকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি সবাই চলে গেছে মারিয়ার বিয়েতে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহিমকে কল দিলাম। এই, কোথায় তুই? এই তো বাসায়। কেন? মারিয়ার বিয়েতে যাব, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসায় চলে আয়। আচ্ছা, তুই রেডি হয়ে নে, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আমিও রেডি হয়ে নিলাম। একটু পরে মাহিম চলে আসলো, তাই আমরা দুজন বাইকটা নিয়ে চলে গেলাম মারিয়াদের বাসায়। সেখানে গিয়ে দেখি অনেক মেহমান, আর রকিও এখানে এসেছে। আমরা ভিতরে ঢুকে গেলাম। আমার চোখ জোড়া শুধু মৌকে খুঁজছে, কিন্তু পাচ্ছি না। রাত
8টা হয়ে গেল, এখনও মৌকে দেখতে পেলাম না। একটু পরে নিশিকে দেখতে পেলাম। নিশিকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। এই নিশি, এদিকে এসো। ভাইয়া তুমি এখানে? আসলাম এখানে। ভালো করেছো। জানি তো। তোমার আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু উপরে, আর আপু এই কোণের রুমে আছে। এই রে, আমি তাকে কি জিজ্ঞাসা করেছি? তার আপু কোথায় সেই তো নিজেই বলে দিল তার আপু কোণের রুমে। ও আচ্ছা, তাহলে যাও। যাচ্ছি। নিশি চলে গেল। আমি আর মাহিম কোণের রুমের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম কোণের রুম মানে মারিয়ার রুমে মেয়ে মানুষ ভরা, তাই আর ভিতরে ঢুকিনি। রাত্রে 10টার দিকে মারিয়াকে বরের সাথে স্টেজে তোলা হলো, কিন্তু মৌকে দেখতে পেলাম না। আর বাকি সবাই আছে। আমি মৌকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আমি আর মাহিম আবারও মারিয়ার রুমে দরজার কাছে চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথা চক্কর দিতে শুরু করলো। মৌ আর রকি দুজনই একটি রুমে। রকি আবারও মৌকে প্রপোজ করেছে, কিন্তু মৌ রাজি হয়নি। মৌ রকিকে বলল, দেখুন ভাই, আমি আগেও বলছি এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর আমিও জামিলকে খুব ভালোবাসি। আমি 2টা বছর ধরে ভালোবাসি। আমার ভালোবাসা তোমার কাছে প্রকাশ করলাম, আর তুমি যাকে কোনোদিন দেখোনি তাকেই তুমি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, এখন আমাকে যেতে দাও। সত্যি কি তুমি আমাকে ভালোবাসবে না? না, বাসবো না। তাহলে আমি কিন্তু তোমাকে ভালোবাসার জন্য জোর করতে বাধ্য হব মৌ। কি করবে তুমি? প্রয়োজন হলে তোমার গায়ে হাত দিব। রকির এ কথা শুনে আমার মাথায় যেন আসমান থেকে বাজ পড়ল। আবারও তাদের কথায় মনোযোগ দিলাম। কি? তোমার তো সাহস কম না, তুমি আমার সাথে অসভ্যতা করবে? প্রয়োজন হলে তাও করব। রকির এ কথা শুনে আমি আর মাহিম মারিয়ার রুমের ভিতরে ঢুকে গেলাম। আর আমি রকিকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, বাহ রকি সাহেব, বাহ, এটাই কি আপনার ভালোবাসা? একজন মানুষ যখন আপনাকে ভালোবাসে না, তাহলে এখানে জোর করার কি আছে? আমার কথা শুনে মৌ আমার দিকে চেয়ে থাকলো। মনে হয় মৌ খুব অবাক হয়েছে আমাকে দেখে। রকি আমার কথা শুনে আমাদের দিকে চেয়ে বলল, কে রে তুই? আমি কিন্তু তোকে আপনি করে কথা বলেছি, আর তুই আমাকে তুই করে বললি। তাহলে চল আমিও তোকে তুই করে বলি। আমি কিন্তু তোর দুলাভাই হই। কি? তুই দুলাভাই মানে? এ মাহিম, এই ছেলেটা কে রে? রকি আর মাহিম তারা কলেজের পরিচিত। এই যে বললো না তোর দুলাভাই। শালা তুইও এইটার সাথে? আমিও এটার সাথে। তুই মেয়েকে বিরক্ত করছিস কেন? একে বিরক্ত করলে তোর কি? মেয়েটা আমার বন্ধুর বউ হবে, তাই ভাবি হবে আর কি। কি বললি? তখন আবার আমি বললাম, কি দিয়ে তোর লাভ নাই, এখান থেকে ভাগ। আমরা কথাবার্তা বলছিলাম, তখন ছোট আম্মু মারিয়ার রুমে মানে আমাদের কাছে আসলেন, কিন্তু আমাকে খেয়াল করেননি। তিনি এসে মৌকে উদ্দেশ্য করে বললেন, এই তোর কি কোনো কাণ্ডজ্ঞ নেই? সে কখন থেকে মারিয়াকে স্টেজে নেওয়া হলো, কিন্তু তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। হ্যাঁ আম্মু, আমি এখানে এই যে জামিল, ওনার সাথে একটু গল্প করছিলাম। ছোট আম্মু পিছন দিক দিয়ে তাকিয়ে দেখলেন যে এখানে আমি আছি, তাই বললেন, ও জামিল বাবা, তুমি তাহলে? তোমরা কথা বলো, আমি আসি। আমি ছোট আম্মুকে কিছু বলতে যাব, তখন মৌ আমার কথার মাঝে প্যাচ লাগিয়ে বলল, না আম্মু, আমি চলে যাচ্ছি। আচ্ছা তাহলে আয়। মৌ আর ছোট আম্মু চলে গেলেন। এখন এখানে আমি, মাহিম আর রকি। আমি রকিকে বললাম, দেখ ভাই, আমি মৌয়ের চাচাতো ভাই জামিল, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর কখনো ওকে বিরক্ত করিস না। এ কথা বলে আমি আর মাহিম মারিয়ার রুম থেকে চলে আসলাম মারিয়ার বিয়ে দেখতে। সেখানে আমার গিফটটা একজনের কাছে দিয়ে দিলাম। অনেক আনন্দে মারিয়ার বিয়ের কাজ সম্পূর্ণ হলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। মৌ তারাও চলে গেল। আমি আর এখানে থেকে কি করব, তাই আমি আর মাহিম চলে আসলাম বাসায়। মাহিমকে আজকে রাত্রের জন্য আমাদের বাসায় রেখে দিলাম। রাত প্রায় 2টা। আমি আর মাহিম জেগে আছি, দুজনে গল্প করছি। ভাবলাম মৌদের বাসা থেকে আসি, তাই আমার পকেটে রাখা গোলাপটা বের করে মাহিমকে বললাম, দোস্ত, সারাদিন থেকে এই গোলাপটা পকেটে রেখে দিয়েছি মৌকে প্রপোজ করার জন্য, কিন্তু মৌকে কখনো প্রপোজ করার সুযোগ পাইনি। তাহলে কালকে প্রপোজ কর। দেখ বেটা, মৌকে বলেছি 2 দিন পর, মানে আজকে ওর সাথে দেখা করব, কিন্তু মৌ মনে হয় মারিয়ার বিয়ের কারণে আমার সাথে যে আজকে দেখা হবে
তা মনে হয় ভুলে গেছে। তাই ভাবছি এখন গিয়ে তাদের বাসায় প্রপোজ করে আসি। এই বেটা ফাজিল, কালকে বিকালে প্রপোজ করিস, এখন ঘুমা, অনেক রাত হয়েছে। আর তারা সবাই হয়তো এখন ঘুমে আচ্ছন্ন। ও আচ্ছা, তাহলে কালকে বিকালে ছাদে প্রপোজ করব। এখন ঘুমিয়ে যা। তুই বন্ধু ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি বেলা 11টা বাজে, কিন্তু মাহিম এখনো ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। আমি তার ঘুমে বিরক্ত না করে উঠে গেলাম। তারপর ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে রুমে বসে পড়লাম। কিছুই ভালো লাগছে না, তাই মাহিমকে ডাক দিলাম, কিন্তু উঠছে না। তাই জোরে ধাক্কা দিলাম। এক ধাক্কায় খাট থেকে নিচে পড়ে গেল আর চিৎকার করে বলতে লাগলো, ও আম্মা গো আম্মা, আমার কোমর শেষ। এ কোন শালা আমাকে ধাক্কা দিল রে? ওই মেয়েদের মতো চিৎকার করিস না। বেলা 11:30 বাজে, কিন্তু এখনো তোর ঘুম শেষ হয় না। ধুর বেটা, খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুই আমাকে খাট থেকে ফেলে দিলে। ও তাই? তোর আবার স্বপ্ন? তা মেয়েটা কে রে বন্ধু? শুধু মেয়ে নিয়ে মানুষ স্বপ্ন দেখে নাকি? সরে যা আমার সামনে থেকে। ও বাবারে বাবা, তুই দেখছি মেয়েদের মতো ভালো চেতস। মাহিম আমার কথায় আর কান্না দিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল বাইরে যাবে। তাই আমি আর মাহিম বাইরে চলে গেলাম। সেখানে গিয়ে দুই বন্ধু নাস্তা শেষ করে মাহিমকে তার বাসায় নামিয়ে দিয়ে জোহরের নামাজ পড়ে আমি আবার আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু ফোন করে বললেন আগামীকাল থেকে আমি যেন আমাদের কোম্পানিতে এমডি হয়ে যাই। একটু বিশ্রাম নেওয়ার জন্য আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল 4টা হয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছোট আম্মুর কাছে গেলাম। ছোট আম্মু, মৌ কোথায়? মৌ মনে হয় ছাদে গেছে। কিন্তু কেন বাবা? আরে না, ওই যে বলে দিব আমি সেই জামিল। ও আচ্ছা। আর আরেকটা কথা শোনো জামিল, হ্যাঁ ছোট আম্মু বলো। আসলে আমি তোমার ছোট আব্বুকে বলে দিয়েছি যে তুমি আমাদের সেই জামিল। ও তাহলে মৌ কি জানে? না বাবা, মৌ জানে না। আচ্ছা ছোট আম্মু, আমি গেলাম। আমি আবারও আমার রুমে চলে আসলাম। সেখান থেকে গোলাপ ফুলটা নিয়ে ছাদে উঠে গেলাম। ছাদের এক কোণে মৌ বসে বসে ফোন টিপছে, আর আমি কিছু না বলে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে রইলাম। আজকে আমার মনের রানীকে খুব সুন্দর লাগছে, যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি হালকা একটা কাশি দিলাম। আমার কাশির শব্দ শুনে মৌ পিছনে ফিরে আমাকে দেখে বলল, আরে জামিল সাহেব, আপনি আবার কখন ছাদে আসলেন? এই তো সবে আসলাম। তা কি করেন ছাদে বসে? কি করব? এই তো ফোন টিপছি আর আপনার কথা ভাবছি। ও তাই? আমার কথা কি ভাবছেন? এই যে গতকাল আপনি আর মাহিম ভাই না থাকলে রকি হয়তো আমার সর্বনাশ করত। ও এইসব বাদ দেন। কিভাবে বাদ দিব? আর আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। কৃতজ্ঞতার কিছু নেই। আমিও আপনার কাছে এমন কিছু চাইব যে আপনি দিতে বাধ্য থাকিবেন। কি কি এমন চাইবেন যে আমি আপনাকে দিতে বাধ্য থাকিব? আমি আমার পকেট থেকে গোলাপ ফুলটা বের করে হাতে নিলাম। মৌ আমার হাতের দিকে লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। গোলাপটা স্বাভাবিকভাবে মৌয়ের হাতের দিকে বাড়িয়ে দিয়ে সরাসরি বলেই দিলাম, ভালোবাসা কোথা থেকে আসে তা আমি জানি না, তবে এইটুকু বলতে পারি আমার মনের মাঝেও প্রেম ভালোবাসা আছে। তবে এইসব প্রেম ভালোবাসা আমি আপনার জন্য বরাদ্দ করলাম। যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিন থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আশা করি আপনিও আমি অদমের ভালোবাসাটা গ্রহণ করবেন। আই লাভ ইউ। মৌ কি বলবে ভেবে পাচ্ছে না, তারপরে বলল, আসলে আমি কি ভাববো সেটাও ভেবে পাচ্ছি না। আপনি হয়তো আগে থেকে জানেন যে আমারও বিয়ে ঠিক হয়ে আছে, তারপরেও কেন আপনি আমাকে প্রেমের প্রস্তাব দেন? নিজের ভালোবাসা আর চেপে রাখতে পারিনি, তাই বলে দিলাম। তার মানে আমি কি ভাববো সব ছেলে সমান? সব ছেলে তো আর আপনাকে প্রপোজ করেনি। এখন বলেন, আমার ভালোবাসাকে আপনি গ্রহণ করবেন? দেখুন মিস্টার জামিল, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, সো আমাকে আর বিরক্ত করবেন না। আমি গেলাম, বাই। বাহ বাহ, আমার পাগলি দেখছি আসলেই আমাকে খুব ভালোবাসে, না হলে আমার আজকের এই প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যেত। যাই হোক, আমি বলে দেই যে আমি সেই জামিল যে কানাডা থেকে এসেছে। মৌ চলে যাচ্ছিল আর মৌয়ের হাত ধরে বললাম, আমি সত্যি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি।
সব ছেলেই লুচ্চা টাইপের হয়, আপনার তো সাহস কম না? হাত ধরলেন কেন? আমি আপনাকে বললাম যে আমার বয়ফ্রেন্ড আছে, তারপরও কেন আমাকে ভালোবাসার কথা বলেন? এত জোরে থাপ্পড় মারলে? বেশ করেছে, আরো থাপ্পড় দিব। আপনি আজকে থেকে আমাদের বাসায় আর থাকবেন না, অন্য কোথাও বাসা দেখেন। সত্যি চলে যাব? হ্যাঁ, চলে যাবেন। আচ্ছা, যাচ্ছি। এই কথা বলেই আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি, আর আমার পিছন দিয়ে মৌও সিঁড়ি দিয়ে নিচে নামছে। আর একটা কথা, ছাদে উঠতে হলে আমার রুমের পাশ দিয়ে যেতে হয়। যেহেতু আমি উপরের তলায় থাকি, তাই আমি আমার রুমের দরজার কাছে চলে আসলাম। আর মৌ যখন আমার দরজার সামনে আসলো, তখন এক টান দিয়ে আমার রুমের ভিতর নিয়ে গেলাম আর দরজাটা লাগিয়ে দিলাম। আমার এরকম আচরণ দেখে মৌ হয়তো খুব অবাক হয়েছে এবং ভয় পেয়েছে। মৌ বলতে লাগলো, এই, আপনি আমাকে রুমের ভেতর নিয়ে আসলেন কেন? আরে ভয় পাবার কিছু নেই, আমি তোমাকে কিছুই করব না। তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আর সারপ্রাইজ দিতে হলে কি রুমের মাঝে দিতে হয় বা দরজা বন্ধ করে? আমি না হয় একটু অন্যরকম ভাবে সারপ্রাইজ দিব। দেখুন, আমাকে তাড়াতাড়ি যেতে দিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরে জান পাখি, তুমি আমাকে চিনতে পারোনি। আমি মৌকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জান পাখি বলে ডাকতাম। জান পাখি? আপনি কে বলুন? চিনতে কি এখনো কষ্ট হচ্ছে? কে আপনি বলুন? আমি আর কিছু না বলে পাগলিটাকে জড়িয়ে ধরলাম, কিন্তু পাগলিটা আমাকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাই মৌকে বললাম, আমি তোমার সেই ভালোবাসা যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে। তার মানে কি তুমি সেই জামিল? রে পাগলি, সবাই জানে আমার নাম জামিল আহমেদ, কিন্তু তুমি তো জানতে আমার গল্পের আইডিতে আমার ছদ্মনাম কাব্য জামিল। তারপরও সেদিন চিনতে পারলে না। এখন মৌ আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো যেন আমি ছুটে না যাই, আর কান্না করে যাচ্ছে। তুমি তো এতদিন আমার পাশে থেকেও আমাকে কেন কষ্ট দিলে? তুমি তো দেখেছো আমি তোমাকে ছাড়া কতটা অসহায়। জানি, আমিও খুব কষ্ট করে থেকেছি। আমারও ইচ্ছা ছিল তোমাকে আমার পরিচয় দিব, কিন্তু দেইনি। ভাবছি একটু সারপ্রাইজ দেই। তোমাকে না জেনে থাপ্পড়টা মেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তো জানতাম না এটা আমার সেই জামিল। আমি মৌয়ের চোখের পানি আমার হাত দিয়ে মুছে দিলাম আর বললাম, ধুর পাগলি, এখানে কান্না করার কি আছে? আমি কিছুই মনে করিনি। তারপরও আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম করব না। আচ্ছা যাও, ক্ষমা করলাম। এখন একটু হাসি দাও। থাক, পারবো না। আচ্ছা লাগবে না, এখন রুমে যাও, পরে কথা বলবো। রুমে যাব মানে? তুমিও আমাদের রুমে আসো, আব্বু আমার সাথে পরিচিত হও। ছোট আম্মু আমাকে চিনেন, আর তোমার আব্বু জানেন যে আমি তোমাদের সেই জামিল। হায় হায়, এ ছেলে বলে কি? সবাই জানে, শুধু আমি জানি না? সবাই জানে, তবে নিশি হয়তো জানে না। ও আচ্ছা, তাহলে এই পাখনাটা শুধু জানে না। যদি জানতে পারে তাহলে আমার মাথা খেয়ে ফেলবে। নিশি জানলে কিভাবে তোমার মাথা খাবে? সেটা তুমি বুঝবে না। আজকে থেকে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের সাথে খাবে, কেমন? সেটা তোমার বলা লাগবে না। তবে তোমাদের সবার সাথে খেতে পারবো না, তুমি আর আমি একা একা খাবো। তুমি আর আমি একা একা কেন খাবো? এই যে তুমি আমাকে বাচ্চাদের মতো খাওয়াবে। মিয়া সাহেব বলে কি, তিনি নাকি বাচ্চা, দেখতে লাগে 70 বছরের বুড়ো। ও তাই নাকি? আচ্ছা, আমি গেলাম। যাও, আমি তোমাদের বাসায় আসছি। মৌ দরজার সামনে চলে, সেখান থেকে আমাকে আবার ডাক দিল। এই যে আমার ভবিষ্যৎ। কি গো? তুমি আসলে বুড়ো না, খুব কিউট। এ কথা বলে চলে যায়। আমি রুমে বসে পড়লাম। সময় প্রায় সন্ধ্যা 7টা পার হয়ে গেছে। বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি। রাত প্রায় 9টার সময় নিচে ছোট আম্মুর কাছে গেলাম। তাদের বাসায় কলিং বেল টিপ দিলাম। নিশি এসে দরজা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ওই জামিল ভাই, তুমি খুব খারাপ। আমি কি তোমার বোন না? তুমি আমাদের সেই জামিল, সেটা আগে বললেই কি হতো? আরে বোন, আমি কি তোকে আমার বোনের মতো আদর করিনি? এখন থেকে বেশি করে আদর করবে কিন্তু। অনেক আদর করব। তুমি আমার একমাত্র বোন, তাই বেশি করে আদর করব। মনে রাখবো। আচ্ছা চলো ভিতরে যাই। নিশিকে কোলে নিয়ে নিলাম। ড্রয়িং রুমে দেখি কেউ নেই। মৌ হয়তো ওর রুমে, আর ছোট আব্বু ওনার রুমে। তাই সোজা কিচেনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ি আম্মু রান্না করছেন। নিশিকে নামিয়ে দিয়ে ছোট আম্মুকে বললাম,
আজকে থেকে মেয়ের জামাইকে একটু আদর করে খাওয়াবে কিন্তু। তার মানে আজকে মৌকে সব বলে দিয়েছো? বলে দিয়েছি। তাই তো বলি, আমার মেয়ের মনে আজকে এত রং লাগলো কেমনে? আচ্ছা ছোট আম্মু, আমি একটু মৌয়ের রুমে যাই। বাবা, আমার মেয়ের জন্য এত টান? আরে ছোট আম্মু, তা না, আসলে আসলে কি? আচ্ছা যাও, মৌর রুমে আছে, ওর কাছে যাও। মৌয়ের রুমে দরজার কাছে এসে দেখি কি যেন লেখালেখি করছে, হয়তো কলেজের কোনো কাজ। তাই আমি দরজায় একটা টোকা দিলাম, আর মৌ দরজার দিকে চেয়ে আমাকে দেখলো। তখন আমি বললাম, ম্যাডাম একটু ভিতরে আসতে পারি? আমার রুমে তোমার যখন খুশি আসবা, এতে বলার কি আছে? আরে তারপর একটা মেয়ে মানুষের রুমে না বলে আসাটা কেমন দেখায় না? আমি একটা মেয়ে মানুষ না, আমি তোমার হবু স্ত্রী আর এখন প্রেমিকা। ও তাই? তাই। আচ্ছা এসব বাদ দিয়ে এখানে এসে বসো। না, বসবো না, এখনই আমার রুমে চলে যাব। কেন? আরে বাবা, ছোট আব্বু শুনলে রাগ করবে, বলবে তোমার রুমে আমি কি করি। হায় আল্লাহ, এ ছেলে কয় কি? চুপচাপ এখানে বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। এই আমি কফি খাবো না, চা নিয়ে আসো। আচ্ছা চা নিয়েই আসবো। মৌ চা আনতে কিচেনে চলে গেল, আর আমি মৌয়ের রুম পরিদর্শন করছি। রুমটা খুব গোছানো। হঠাৎ বইয়ের সেলফি একটা ডায়েরি দেখতে পেলাম, তাই এটা হাতে নিয়ে পড়তে চাইলাম, কিন্তু পরক্ষণেই ভাবলাম আরেকজনের লেখা ডায়েরি পড়া ঠিক না। ডায়েরিটা হাতে নিয়ে এসব ভাবছি পড়বো কিনা রেখে দিব, কিন্তু ততক্ষণে মৌ 2 কাপ চা নিয়ে চলে আসছে। সমস্যা নেই, ডায়েরি তোমাকে নিয়েই লিখেছি, চাইলে পড়তে পারো। ও তুমি দেখে ফেলছো? কেন, দেখলে কি সমস্যা? নাকি চুরি করতে চাইছিলে? দেখলে তো সমস্যা, আমি কিন্তু চুরি করতে চাইছিলাম। আচ্ছা তোমার যা ইচ্ছা করিও, এখন চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাচ্ছি। দুজন মিলে চা খাচ্ছি আর গল্প করছিলাম, কিন্তু আমি মৌয়ের চায়ের কাপ খাবো তাই মৌকে বললাম, এই তোমার পিছনের দেয়ালে ওইটা কি? মৌ পিছনে ফিরে তাকালো, আর আমি সাথে সাথে আমার চায়ের কাপ ওর জায়গায় দিয়ে দিলাম, আর ওর চায়ের কাপ আমি নিয়ে নিলাম। কই পিছনে কি? ও এখানে কি ছিল? মনে হয় আমি ভুল দেখেছি। মিথ্যা বলার জায়গা পাও না? আমাকে বললেই তো হতো, আমার চায়ের কাপ তোমাকে দিয়ে দিতাম আর তোমার চাটা আমি নিয়ে নিতাম। ও তাহলে তুমি বুঝে গেছো? বুঝবো না, এখন তোমার সব কিছুই আমার বুঝতে হবে। বেশ কতক্ষণ মৌয়ের সাথে গল্প করলাম, তারপর তাদের সেখানে রাতের খাবার খেয়ে আমার রুমে চলে গেলাম। রাত অনেক হয়েছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিনকে দরজায় ধাক্কা দিল, তাই ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে। মৌ আমাকে বলল, বেলা বাজে 11টা আর জমিদার সাহেব এখনো ঘুমাচ্ছেন। এত সকাল আর তুমি বলছো 11টা? তাহলে ঘড়ির দিকে তাকিয়ে দেখো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা হয়ে গেছে, তাই বললাম 11টা হয়ে গেছে, তাতে কি হয়েছে? কেন, বড় আপু যে বললেন আজকে থেকে তুমি অফিসে যাবে। ও শিট, সে কথা আমার মনে ছিল না। তুমি একটু বসো, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। মৌকে আমার রুমে রেখে ওয়াশরুমে চলে গেলাম, সেখানে গোসল করে কাপড় চোপড় পরে বেরিয়ে আসলাম। মৌ আমার দিকে চেয়ে চেয়ে বলল, বাহ, আমার জানটাকে তো আজকে খুব সুন্দর লাগছে। মৌয়ের কথায় খুব লজ্জায় পড়ে গেলাম, যেহেতু লজ্জাটা বেশি মেয়েদের ভূষণ। এই প্রথমবার মৌ আমাকে বলল খুব সুন্দর লাগছে। ও তাই? আর তোমাকে যে একটা অপরূপ সৌন্দর্যের পরী লাগে সেটা কি জানো? হ্যাঁ, পাম মারিও না, আমি গেলাম। এই মৌ শোনো, কি? তুমি আমার সাথে আমাদের অফিসে যাবে। মৌ আগে থেকে আমাদের সেই অফিসটা চিনে, কারণ আগে ছোট আব্বু এই অফিসের বস ছিলেন, তাই আর ওনার সাথে মৌ প্রায় যেত। আমি কেন যাব? তুমি কি চিনো না? ও তুমি তো সত্যিই চিনো না গো। আমি চিনি না, তাই বললাম। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। মৌ নিচে ওর রুমে চলে গেল, আর আমি বসে বসে ফোন টিপছি। একটু পর মৌ একটা মিষ্টি কালার ড্রেস আর হিজাব পরে আসলো। আমি তাকে দেখে একটু মুচকে হাসি দিলাম, আর মৌ সেটা লক্ষ্য করলো। কি এভাবে হাসলে, কারণ কি? না কিছু না, এমনিতে হাসি দিলাম। সত্যি করে বলো, না হলে আমি তোমার সাথে অফিস যাব না। আসলে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই একটু হাসি দিলাম। ও তাই? সত্যি আমাকে আজকে সুন্দর দেখাচ্ছে? না, শুধু আজকে সুন্দর দেখাচ্ছে না, বরং প্রতিদিন তোমাকে সুন্দর লাগে। ইচ্ছা করে? কি ইচ্ছে করে?
না কিছু না। আরে বলো না শুনি। আরে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। আর এই নাও গাড়ির চাবি। গাড়ি চাবি দিয়ে কি করব? তাহলে যাবে কিভাবে? আরে আমার বাইকে যাব। ও সরি, তোমার বাইকের কথা আমার মনে নেই। আমার খুব ইচ্ছে তোমার বাইকের পিছনে বসবো। আসো তাহলে, কিন্তু একটা কথা, পিছন থেকে জড়িয়ে ধরতে হবে। সেটা তোমারে বলা লাগবে না। কেন বলা লাগবে না শুনি? কারণ সেটা আমি আগে থেকে ভেবে রেখেছি যে তুমি যেদিন গাড়ি চালাবে বা এমনি তো আমি তোমাকে জড়িয়ে ধরবো। ও তাই বলো। আচ্ছা এখন চলো অফিসে, এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার বাইকটা নিয়ে অফিসের দিকে যাচ্ছি। মৌ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি পথ চিনি না, তাই মৌ আমাকে যেদিকে দেখিয়ে দিচ্ছে আমিও সেদিকেই যাচ্ছি। অবশেষে আমি অফিসে চলে আসলাম। অফিসের সামনে এসে দেখি সকল স্টাফ অফিসের দরজার সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানকার ম্যানেজার সাহেবকে দেখতে পেলাম না। তাই মৌকে বললাম, এখানে ম্যানেজার কোথায়? এখানের ম্যানেজার চলে গেছে, তুমি নতুন একজন নিয়োগ দিবে। ও আচ্ছা, সেখানকার দায়িত্বশীল একজন কর্মচারী আমার কাছে আসলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি রাফি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রাফি সাহেব? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আসেন স্যার, ভিতর আসেন আর তাদের সাথে পরিচিত হন। একে একে সবার সাথে পরিচিত হলাম। তারপর আমার কেবিনে আমি আর মৌ ঢুকে গেলাম। আমি কেবিনে ঢোকার সাথে সাথে মৌ গিয়ে আমার চেয়ারে বসে পড়ল। আমি একটু অবাক হলাম, তাই বললাম, তুমি দেখি কোনো কথা না বলে এখানে গিয়ে বসে পড়লে। বারে, আমি এখানে নতুন বসি নাই, আমিও এখানের বস ছিলাম। আর তুমি আসায় আমার সব মাটি হয়ে গেল, তাই শেষবারের মতো আরো একবার বসে পড়লাম। ও, তুমি কিভাবে এখানকার বস ছিলে? আরে আগে এখানে আব্বু বস হিসেবে ছিল, এটা কি জানো না? হ্যাঁ জানি তো। আর আব্বু কলেজে সময় দিত, তাই আমি সবসময় এখানেই আসতাম। ও তাহলে ভালোই করেছো। আমার যেদিন ভালো না লাগবে সেদিন তুমি এখানে আসবে। না গো জানু, অফিসে যে কাজের কত চাপ তা এখন হারে হারে টের পাবে। সেটা আমি দেখে নিব। আমি আর মৌ কথা বলছিলাম, তখন আমার কেবিনে আবারও রাফি সাহেব আসলেন। স্যার, ভিতরে আসতে পারি? জি আসুন। মৌ রাফি সাহেবকে দেখে চেয়ার থেকে উঠে গেল, তাই সেই চেয়ারে আমি বসলাম। স্যার, একটা কথা বলবো? বলেন, সমস্যা নেই। আসলে স্যার, আমাদের ম্যানেজার সাহেব গত 2 দিন আগে অবসর নিয়েছে। তাই এখন যদি আপনি বলেন তাহলে আমরা নতুন ম্যানেজার নিয়োগ দিয়ে দেই। রাফি সাহেব ম্যানেজার নিয়োগ দেওয়ার দরকার নাই। ম্যানেজার আমি আগে থেকে ঠিক করে রেখেছি, তিনি আগামীকাল থেকে অফিসে আসবেন। স্যার, কে সেই মানুষ যাকে আপনি ম্যানেজার হিসেবে নিয়োগ করলেন? সেটা কালকে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যাই স্যার। আপনি এখন আসতে পারেন। রাফি সাহেব চলে গেলেন। মৌ আমাকে জিজ্ঞাসা করলো, এই তুমি কাকে আগে থেকে ম্যানেজার হিসেবে রাখলে? আরে সে আর কেউ না, আমার বন্ধু মাহিম। ও তাই, ভালো করছো মিস্টার জান। জান পাখি। আমরা আরো কতক্ষণ অফিসে থেকে তারপর সবাইকে ছুটি দিয়ে দিলাম, যেহেতু অফিস শেষ হয় 4টার পর। কিন্তু আজকে সবাইকে 2টায় ছুটি দিয়ে দিলাম। আমি আর মৌ ও অফিস থেকে চলে আসলাম। মৌকে বললাম, এই কোথায় যাবো গো এখন? কোথায় যাবো তা তুমি জানো? আরে বাবা, আমি যদি সব জায়গা চিনতাম তাহলে কি আর তোমাকে বলতাম? ও তাও ঠিক। আচ্ছা এখন তো বিকেল প্রায় 3টা, চলো ফুচকা খেতে সেলফি ব্রিজে যাব। সেলফি ব্রিজ কোথায় গো? আরে এই একটু সামনে সিলেটের কাজী বাজারে একটা সুন্দর ব্রিজ আছে, আর সেটা সেলফি ব্রিজ নামে পরিচিত। ও আচ্ছা, তাহলে চলো। আমি আর মৌ চলে গেলাম সেলফি ব্রিজে, কিন্তু সেখানে গিয়ে দেখি ব্রিজের ফুটপাতে শুধু কাপল আর কাপল। বাইকটা ব্রিজের ফুটপাতের একটা সাইডে রেখে আমি মৌকে নিয়ে ফুচকাওয়ালা মামার কাছে আসলাম। মৌ ফুচকাওয়ালা মামাকে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন। এই তুমি 2 প্লেট ফুচকা খাবে? আমি কিন্তু এইসব আজাইরা খাবার খাই না। কেন খাবে না? কেন? আবার আমি জীবনে এসব খাইনি, তাই খাবো না। জীবনে খাও নাই তো কি হয়েছে, আজকে থেকে খাবে? না, আমি খাবো না, পেট খারাপ করবে। আরে জান পাখি, কিছুই হবে না, প্লিজ আজকে না হয় আমার সাথে খেয়ে ফেলো।
আরে ফুচকা আমি খাবো না বললাম তো। ও আচ্ছা, তাহলে আমিও খাবো না। এ কথা বলে মৌ চলে যাচ্ছে। আমি এক টান মেরে বুকের মাঝে নিয়ে আসলাম। আচ্ছা খাবো। না, খেতে হবে না, চলো বাসায় যাই। আরে বাবা বললাম তো খাবো, এতে এত রাগ করার আর কি আছে? তো কি করব? তোমাকে কত করে বললাম, আর তুমি বলো খাবে না। আচ্ছা আর কখনো না করব না। মনে থাকা জানো। আরে জান পাখি মনে থাকবে। যাই হোক, দুজন মিলে ফুচকা খেলাম। আমি বেশি খাইনি, মাত্র 1 প্লেট খেয়েছি, আর মৌ রাক্ষসের মতো 4 প্লেট খাইছে। সবশেষে টাকা দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, তখন পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি মাহিম কল দিছে, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো দোস্ত। নিশ্চয়। ফুপিয়ে কান্না করার আওয়াজ আসছে। আমার খুব ভয় লাগলো। এটা তো মাহিমের গলা, তার মানে কি মাহিম কান্না করছে? আমি আবারও বললাম, এই মাহিম কথা বল। নিশ্চয়। এই কথা বল, কি হয়েছে তোর? আরে বন্ধু, একটা সমস্যা হয়েছে। কেন, তোর কিছু হয়েছে? না, আমার কিছু হয় নাই। তুই আমার সাথে দেখা কর, তারপর তোকে সবকিছু বলছি। আচ্ছা তুই এখন কোথায়? আমি এখন বন্দর বাজার কোর্ট পয়েন্টে আছি। আচ্ছা তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা আয়। আমি মৌকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসলাম। মৌ আমাকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে। আমি বললাম জানি না কি হয়েছে, তবে গিয়ে দেখি কি হলো। মৌকে বাসার গেটে রেখে আমি মাহিমের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মাহিম একা একা দাঁড়িয়ে আছে। আমি ছুটে তার কাছে গেলাম, তারপর জিজ্ঞাসা করলাম, এই পাগলি, কান্না করে তো দেখছি চোখ মুখ লাল করে ফেলেছিস, কি হয়েছে আমাকে বল। তুই তো জানিস আমি জারিনকে ভালোবাসি। মাহিম জারিন নামে একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু আমি এখনো মেয়েটাকে দেখিনি। তবে মাহিমের কাছে শুনেছি মেয়েটা অনেক সুন্দর আর বড়লোক বাবার মেয়ে। জানি তো, এতে কান্না করার কি আছে? প্রায় 4 বছরের সম্পর্ক আমাদের, কিন্তু আজকে জারিনের বাবা আমাকে তাদের বাসায় যেতে বললেন। আমি গেলাম, মনে করেছিলাম হয়তো আমাদেরকে একত্র করে দিবেন, কিন্তু তিনি বললেন ওনার মেয়েকে যেন ভুলে যাই। কেন কেন জারিনের বাবা এমন কথা বললেন কেন? আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আবার চাকরি করি না, তাই ওনার মেয়েকে উনি আরেকটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। আর বলেছেন সেই ছেলে মাসে 30,000 টাকা বেতন পায়। ও এই কথা? তাহলে জারিন কি বলল? জানেন কি বলবে, ওর বাবার মুখের উপর আর কোনো কথা বলতে পারিনি, কিন্তু পরে আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করলো আর বলল একটা ছোটখাটো চাকরি যেন তাড়াতাড়ি ম্যানেজ করতে পারি। ও তাহলে জারিন সেই ছেলেকে বিয়ে করতে রাজি নয়, তাই না? তাই। পাগলিটাও আমাকে খুব বেশি ভালোবাসে। আচ্ছা তাহলে এখন চল, আর তোর জন্য একটা ভালো সুখবর আছে। আমার আর সুখবর দিয়ে কি হবে? যা ইচ্ছে ছিল তা তো আর পূর্ণ হবে না। ধুর পাগল, আমি আছি না, কালকে সকাল 10টায় বাসায় থাকবে। আমি এসে তোকে এক জায়গায় নিয়ে যাব, আর বিকাল 4টায় জারিনদের বাসায় যাব। কেন, 10টার সময় কোথায় যাবে? সেটা কালকে দেখিস কোথায় যাই। আচ্ছা এখন আমার সাথে আয়, তোকে বাসায় দিয়ে আমিও আমার বাসায় যাব। আচ্ছা চল। মাহিমকে নিয়ে ওর বাসার সামনে এসে ওকে নামিয়ে দিয়ে আমি আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 8টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর মৌ আমার রুমে আসলো। আমি মৌকে দেখে শোয়া থেকে উঠে বললাম, তুমি এত রাতে আমার রুমে? আসলাম। কেন, কোনো সমস্যা? অনেক সমস্যা। তাড়াতাড়ি তুমি আমার রুম থেকে যাও, না হলে আমি ছোট আব্বুকে বলে দিব। বলো, সমস্যা নেই, আমি আজকে তোমার কাছেই থাকবো। হাই আল্লাহ, মেয়ে বলে কি? কত বড় কথা, তুমি আমার কাছে থাকবে? কেন, থাকলে কি হয়? তুই যাবে না কি না বলো। আরে বাবা, আসলাম তোমাকে একটা খবর দিতে। কি খবর বলো? বড় আব্বু কল করে আব্বুকে বলেছেন আগামী সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে দিয়ে দিবেন। ও এত তাড়াতাড়ি? কিন্তু আম্মু আব্বু কানাডা থেকে না আসলে যে আমি বিয়ে করব না। আরে পাগল, তারা আসবেন আগামী পরশুদিন সকালের ফ্লাইটে, তারা আসছে। ও তাহলে ভালোই হলো। আচ্ছা এখন যাও। আরে বাবা যাচ্ছি, আর মাত্র কয়েকটা দিন, তারপর দেখবে এই মন কি জিনিস। এই জামিলও কি জিনিস তা দেখাবো বাসর ঘরে। বাসর ঘর লাগবে না, এখন কি করবে করো। হ্যাঁ সত্যি করব।
সত্যি বলছি। এতক্ষণ আমি খাটের মধ্যে বসেছিলাম আর মৌ দাঁড়িয়েছিল, তাই এখন আমি খাট থেকে উঠে মৌয়ের কাছে গেলাম। আচ্ছা, এখানে না, বাইরে আসো। বাইরে অনেক ঠান্ডা, এখানেই করো। বেশি কিছু না, একটা কিস মাত্র। ও তাই, তাহলে তো বাইরে আসতে হবে। আচ্ছা বাইরে এসো। মৌ সামনে আর আমি মৌয়ের পিছন দিয়ে রুম থেকে বাইরে বের হচ্ছি। যখন মৌ রুমের বাইরে গেল তখন আমি ভিতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। এবার ইচ্ছা মতো কিস করো, যাও। কুত্তা, বিড়াল, সাদা বিড়াল, কালা বিড়াল, দরজা খুলবে এটা। বাহ বাহ, তুমি তো খুব ভালো বকা দিতে পারো। একবার দরজা খুল, তারপর দেখবে কি করি। দরজা খোলার জন্য তো আর লাগাইনি। মনে থাকে জানো, কালকে দেখে নিব। আচ্ছা, দেখা যাবে। দেখা যাবে। বেটা সাদা বিড়াল, আমি গেলাম। মৌ চলে গেল আর ওর বকা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমাকে কোনোদিন তুই করে কথা বলেনি, আর আজকে অনেক বকা দিল। আসলে যে যাকে সত্যিকারে ভালোবাসে সে তাকে অনেক বকাঝকা করে, আবার দিন শেষে এক হয়ে যায়। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন মাহিম কল দিল। হ্যালো দোস্ত। কিরে, কোথায় তুই? আমি বাসায় আছি, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তাড়াতাড়ি আয়, আমি আমাদের বাসার নিচে। আচ্ছা থাক, আসছি। রুমের দরজা খুলে বাইরে আসলাম। বাইরে এসে সিঁড়ির দিকে চেয়ে দেখি নিশি আমার দিকে আসছে। এই ভাইয়া, তুমি কালকে আমার জন্য চকলেট নিয়ে আসোনি কেন? ও সরি রে বোন, আমার মনে ছিল না, আজকে আসার সময় নিয়ে আসবো। বেশি করে আনবে। আর আপু তোমাকে নাস্তা করার জন্য ডাকছে। ছোট আম্মু আর ছোট আব্বু কোথায়? তারা একটু নানুর বাসায় গিয়েছে, নানু অসুস্থ, তাই দেখার জন্য। খাইছে রে। এখন যদি নাস্তা করতে যাই তাহলে মৌ আমাকে আস্ত রাখবে না। গত রাত্রে মৌ বলেছিল সে আমাকে দেখে নিবে। কি হলো ভাইয়া, আসো। আচ্ছা নিশি বোন আমার, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি আসো। নিশি চলে গেল আর আমি তাদের রুমে না গিয়ে বাইকটা নিয়ে তাড়াতাড়ি মাহিমের বাসার নিচে চলে আসলাম। সেখান থেকে মাহিমকে নিয়ে একটা হোটেলে নাস্তা করে অফিসে আসলাম। অফিসে এসে মাহিমের কাছ থেকে সকল কাগজপত্র নিলাম আর অ্যাডভান্স 60,000 টাকা দিলাম। মাহিম টাকা দেখে বলল, এই এত টাকা দিলে কেন আমাকে? দিলাম। আজকে থেকে তুই আমার অফিসের ম্যানেজার আর তোর বেতন হলো 60,000 টাকা। সত্যি বলছিস বন্ধু? দেখ, আমি তোর বন্ধু না, আমাকে আজকে থেকে স্যার বলে ডাকবে। কি, তোকে সত্যি স্যার বলে ডাকবো? ডাকবে। আচ্ছা স্যার, এখন বলেন আমি কি করতে পারি? দেখ পাগল, তুইও সত্যি সত্যি আমাকে স্যার বলে ডাকলি। তুই তো বললে তাই। আরে পাগল, আমি এমনিতেই মজা করলাম, তুই আমাকে সবসময় বন্ধু ভেবে কথা বলবি। আচ্ছা বলবো, এখন বল আমার কাজ কি? তোর কাজ বুঝিয়ে দিচ্ছি। রাফি সাহেবকে ডাক দিলাম আর বললাম মাহিমকে যেন তার কাজ বুঝিয়ে দেন। রাফি সাহেব মাহিমকে নিয়ে তার কেবিনে চলে গেলেন আর আমি আমার কেবিনে বসে বসে কাজ করছি। একটু পর আমার ফোনে কল আসলো। ফোনের দিকে চেয়ে দেখি মৌ আমাকে কল দিচ্ছে। রিসিভ করলাম। হ্যালো। নাস্তা করে গেল না কেন? ও আসলে অফিসের সময় হয়ে গেছে, তাই নাস্তা করতে পারিনি। তুমি আমার সাথে মিথ্যা কথা বলো। আরে মিথ্যা না, সত্যি বলছি। জানি কিরকম সত্যি বলছো। কি এমন দোষ করলাম যার জন্য নাস্তা না করে চলে গেলে? কত কষ্ট করে তোমার জন্য নাস্তা বানালাম, আর তুমি আমাকে না বলে অফিসে চলে গেলে। ওই জান পাখি, আমি তো জানতাম না যে তুমি নাস্তা বানিয়েছো। আচ্ছা, আর এরকম হবে না। তাড়াতাড়ি বাসায় আসিও, বাইরে কোথাও যাবে না। পাগলিটা আমাকে খুব ভালোবাসে। যেই মেয়ে কখনো কিচেনে ঢুকেনি সে আমার জন্য নাস্তা বানালো, আর আমি তাকে না বলে অফিসে চলে আসলাম। সত্যি পাগলিটা হয়তো খুব কষ্ট পেয়েছে। যাই হোক, অফিসে কাজ করতে করতে প্রায় 3টা হয়ে গেল, তাই মাহিমের কেবিনে চলে আসলাম। সেখান থেকে মাহিমকে সাথে নিয়ে জারিনদের বাসায় চলে গেলাম, কিন্তু জারিনের বাবা এখন অফিস থেকে বাসায় আসেননি। আজকে রাত 8টা হবে বাসায় আসতে, তাই আমি আর মাহিম চলে আসলাম। আসার সময় জারিনকে আর জারিনের আম্মুকে মাহিমের চাকরির খবরটা দিয়ে আসলাম। তারা বলেছে কালকে যেন মাহিমের আব্বু আম্মু তাদের বাসায় যান। আমি বাসায় এসে দেখি নিশি ড্রয়িং রুমে বসে আছে। তাকে কতটা চকলেট দিয়ে জিজ্ঞাসা করলাম, নিশি বোন, ছোট আম্মু ছোট আব্বু কোথায়? তারা আজকে আসবে না, নানু নাকি আসতে দিচ্ছে না। ও আচ্ছা, মৌ কোথায়? মৌ আপু ওর রুমে শুয়ে আছে। তুমি নাস্তা করে যাওনি বলে আপু সকাল থেকে
এখনো কিছু খাইনি। কি? আমি সোজা মৌয়ের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মৌ শুয়ে আছে। আমাকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কয়েকবার ডাক দিলাম আমার দিকে তাকানোর জন্য, কিন্তু তাকালো না। তাই সোজা কোলে তুলে নিয়ে খাবার টেবিলে আসলাম। আমি কিচেনে থেকে খাবার এনে মৌকে মুখে তুলে দিলাম, কিন্তু পাগলিটা খাচ্ছে না। হা করো বলছি। খাবো না, আর দয়া করে আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। হা করে বলছি, না হলে কিন্তু। না হলে কি? আর কিছু বললাম না, তাই সোজা কিস করে দিলাম। মৌও আমার সাথে রেসপন্স দিল। একটু পর ছেড়ে দিলাম। এক কিসে প্রায় 3 মিনিটের মতো। আহারে, কিস করতে কত মজা, দুজনই হাঁপাচ্ছি। তখন মৌ বলল, তুমি তো খুব ভালো কিস করতে জানো, এসো আরেকটা কিস করো। দেখ আর করব না, এখন চুপচাপ খেয়ে নাও, আর আমারও খুব ক্ষুধা লাগছে। কি? তোমারও ক্ষুধা লাগছে? সে কথা আগে বলবে না পাগল। তুমি হা করো, আমি মুখে তুলে খাওয়াচ্ছি। তুমি তো খাওনি, আগে তুমি হা করো, আমি নিজ হাতে খাওয়াবো। আগে তুমি খাবে, তারপর আমি খাবো, না হলে কিন্তু খাবো না। আচ্ছা বাবা, আমি আগে খাচ্ছি। মৌ আমাকে আগে খাওয়ালো, আর পরে মৌ। আমাদের এরকম কাণ্ড দেখে নিশি খুব বেশি হাসছে, তাই তাড়াতাড়ি খেয়ে আমার রুমে চলে গেলাম। আজকে রাত্রেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে আমি, মৌ আর নিশি চলে গেলাম এয়ারপোর্টে। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আব্বু আম্মুর মুখ দেখতে পেলাম। তাদের কাছে থেকে লাগেজগুলো আমি গাড়িতে নিয়ে রাখলাম, আর মৌ আম্মু আব্বুকে পায়ে ধরে সালাম করলো। আম্মু আব্বু তো মৌ আর নিশিকে পেয়ে আমার কথা ভুলে গেছেন। মনে হচ্ছে আমি তাদের সন্তান না, মৌ আর নিশি তাদের সন্তান। আসলে আজকে এই দুইটাকে নিয়ে একটু হিংসা হচ্ছে। আম্মু আব্বু সহ সবাই গাড়িতে উঠে পড়লেন। আমি গাড়িটা এক টান দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ছোট আব্বু আর ছোট আম্মুও চলে আসছেন। আব্বু আজ তার ভাইকে প্রায় 10 বছর পর দেখলেন। তাদের কি পীড়িত। আজকে আমাদের বাসাটা খুবই আনন্দিত মনে হচ্ছে, কারণ সবাই আজকে বাসায়। আমি তাদের আনন্দিত দেখছি আর নিজেও খুব খুশি হচ্ছি। একটু পর আমার ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। সেখানে শীতের হাওয়া খাচ্ছি। আমার পিছন থেকে হঠাৎ করে কে যেন জড়িয়ে ধরলো। আমি পিছনে ঘুরে দেখি মৌ আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বললাম না। পাগলিটাও মনে হয় আজকে খুব খুশি, আমাকে জড়িয়ে ধরে আছে আর বড় করে নিঃশ্বাস নিচ্ছে। ওর নিঃশ্বাস এসে আমার ঘাড়ে পড়ছে। আহা, কি এক অনুভূতি। একটু পর পাগলিটা বলল, এই পাগল, জান পাখি, তোমাকে আর কয়েকদিন পর কাছে পাবো। যেদিন বিয়ে হবে সেদিন কাছে পাবে। এই বিয়েটা কবে হবে? এত বিয়ের পাগল হলে কেন? তো কি করব, বিয়ে ছাড়া তো আর তোমাকে কাছে পাবো না। আর বেশি না, কয়টা দিন অপেক্ষা করো, তারপর দেখা যাবে। আচ্ছা, অপেক্ষা করলাম। সেই 10 বছর থেকে অপেক্ষা করতে করতে এখনো আমার অপেক্ষা শেষ হয়নি। আরে এরকম বলো না। আচ্ছা, আমি ছোট আম্মুকে বলছি, দেখি তিনি কি বলেন। বলো, গিয়ে যাও। আম্মুকে আবার বলিও না যে আমি বলছি বিয়ের কথা। কেন? আমার কথা বললে ঝাড়ু পিটা করবে আমাকে। ভয়ও লাগে, তাই না? না, ভয় লাগে না, তবে লজ্জা লাগে। আর না হয় আম্মু কি ভাববে। এতক্ষণ মৌ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, এখন আমি উল্টো দিকে ঘুরে মৌকে আমার বাহু ধরে আবদ্ধ করে নিলাম আর বললাম, আচ্ছা যাও, একটা দিন অপেক্ষা করো, তারপর ইয়ে হয়ে যাবে। এই ইয়েটা কি? ইয়েটা হলো বিয়েটা। ও আচ্ছা। এভাবে আরো অনেকক্ষণ কথা বললাম। তারপর দুজনেই নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। নিশি আমাদেরকে দেখে বলল, ভাইয়া, তুমি আর আপু ছাদে এখন কি করছিলে? নিশির কথায় আমি আর মৌ ভেবাচেকা খেয়ে গেলাম। এই শয়তান মেয়ে তো দেখছি আমাদের মান সম্মানের ফালুদা করবে। তখন আব্বু বললেন, আরে নিশি, চুপ থাকো। আর মৌ, এদিকে এসো। বলো আপু, বললো। আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ, তাই আব্বু আমাকে বললেন, এই ছাগল, তুই তোর রুমে যা তো। হায় আল্লাহ, আব্বু এটা কি বলল? কি হলো, কথা কি কানে যায় না? হ্যাঁ, যাচ্ছি। আমি তো তোমাদের কেউ না, এখন এই মৌ তোমাদের সব। একথা বলে সেখান থেকে আমি চলে আসলাম।
কিন্তু আব্বু আমাকে হঠাৎ করে এরকম কথা বলল কেন? আমি রুমে না এসে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম তাদের কথা শোনার জন্য। দেখি আব্বু মৌকে বলছে, মা, আমরা তোমাদের বিয়েটা আগামী শুক্রবারে ঠিক করেছি। এতে কি তোমার কোনো আপত্তি আছে? হায় আল্লাহ, আব্বু এটা কি বললো? আগামী শুক্রবারে নাকি আমার বিয়ে? হাতে মাত্র 3 দিন আছে। মৌ তো বিয়ের কথা শুনে মনে মনে লাফাচ্ছে, কিন্তু সেখানে সবার সামনে তো আর কিছু বলতে পারছে না। তারপরে বলল, বড় আব্বু, তোমাদের যা ইচ্ছা করেন, আমি এখানে অমত করার কি আছে? ও আচ্ছা মা, তাহলে তুমি এখন যাও, আর কালকে জামিলকে নিয়ে মার্কেটে যাও। আচ্ছা বড় আব্বু। মৌ ওর রুমে চলে গেল, আর আমিও আমার রুমে চলে গেলাম। দুপুরবেলার খাওয়ার জন্য নিশি এসে আমাকে ডেকে গেল, তাই আমি নিচে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, শুধু মৌ বাদে। আমিও গিয়ে বসে পড়লাম টেবিলে। একটু পর মৌ এসে আমার সামনের চেয়ারে বসলো। আমরা সবাই খাওয়া শুরু করলাম। অর্ধেক খাওয়া শেষে হঠাৎ করে পায়ের মাঝে একে লাথি দিল, আর আমি সাথে সাথে বললাম, আহ ও মাগো। আমার চিৎকার শুনে সবাই আমার দিকে চেয়ে থাকলো। ছোট আম্মু বলল, বাবা, কি হয়েছে তোমার? কি বলবো ভেবে পাচ্ছি না। মৌয়ের দিকে চেয়ে দেখলাম খুব হাসছে, আর আমাকে চোখ টিপ মারলো। তার মানে মৌ আমাকে লাথি দিল। শালি খুব জোরে একটা লাথি দিল আমাকে। কি রে, কথা বলিস না কেন? কি হয়েছে? ও আমি বলেছি ইলিশ মাছ খাবো না, তারপরও ইলিশ মাছ রান্না করলে আমার গলায় কাটা লেগেছে, তাই চিৎকার করেছি। ও এখন কি কাটা আছে? না, মনে হয় চলে গেছে। পাগল একটা। আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। আমার খুব রাগ হচ্ছে। শয়তান্নি কত জোরে একটা লাথি দিল। রুমে বসে বসে ফোন টিপছি, তখন মৌ আমার রুমে আসলো। কি হয়েছে, এখানে আসলে কেন? ভালো লাগছে, আসছি। ভালো লাগছে তাই না? হুম, খাওয়ার সময় পায়ে লাথি দিলে কেন? ভালো লাগছে তাই। আচ্ছা, খাটে এসে বসো। আচ্ছা, বসলাম। মৌ খাটে যখন বসলো, তখন আমি উঠে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। মৌ আমার এই কাণ্ড দেখে বলল, দরজা লাগাতে হবে না, আমি তোমার কাছে এসেছি। না, তারপরে লাগিয়ে দিই। দরজা লাগিয়ে মৌকে খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরলাম। মৌ কোনো নড়াচড়া করলো না, সেও আমাকে জড়িয়ে ধরলো। তারপর ওর চুলের পিছনে আমার এক হাত রেখে আর আরেক হাত ওর কোমরে রেখে লম্বা করে একটা কিস দিলাম। এক সময় ওকে ছেড়ে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না, তবে খুব ভালো একটা অনুভূতি লাগলো। মৌকে কিস করার পর ছেড়ে দিলাম। ভেবেছিলাম পাগলি চলে যাবে, কিন্তু না, কান্না করে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর কান্না আমি সহ্য করতে পারি না, তাই বললাম, জান পাখি কান্না করেছো কেন? আরে এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। যখন তুমি বিদেশে ছিলে আর আমার সাথে খাটাসের মতো কথা বলতে, তখন আমি ভাবতাম তুমি হয়তো একটু রোমান্টিক না। ও এই কথা। আসলে সেই সময় তোমার সাথে এরকম কথা বলেছিলাম যাতে দেশে এসে তোমাকে একটা সারপ্রাইজ দিতে পারি। যখন বিদেশ ছিলাম তখন ওর সাথে একদম ভালোভাবে কথা বলতাম না। এইভাবেই ভালোবাসিও আমাকে। খুব ভালোবাসবো। এখন কান্না থামাও আর তোমার রুমে যাও। যাচ্ছি। মৌ চলে গেল আর আমি একটা ঘুম দিলাম। ফোনের রিংটনে আমার ঘুমটা ভেঙে গেল। ফোনটা নিয়ে দেখি মাহিন কল দিছে, কিন্তু আমি রিসিভ করতে করতে কল কেটে গেল, তাই আমি আবার তাকে কল দিলাম। হ্যালো, কিরে, কি করস? এই তো এখন পুরোটাই ভালো আছে। তুই কি করিস? এই তো ঘুমিয়েছিলাম। ও আচ্ছা, শোন, একটা খবর দিব তোকে। বল। আমার আর জারিনের বিয়ে আগামী মাসে। তোর অগ্রিম দাওয়াত রইল। ও, অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা। আর আমারও সামনে শুক্রবারে বিয়ে, তোদের পরিবারের সবার দাওয়াত। ও এত তাড়াতাড়ি? আর শুনলাম আঙ্কেল আন্টি তারা এসেছেন। একবার বাসায় এসে দেখে যাস। আসবো। এখন তাহলে ভালো থাক, আমি কাজে আছি। আচ্ছা। মাহিমের সাথে কথা বলে বাইরে একটু ঘোরাঘুরি করে আসলাম, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে মৌ আর আমি শপিং মলে চলে গেলাম। সেখানে সকল শপিং করে বিকালে বাসায় আসলাম। আর আজকে থেকে সারা বাড়ি সাজানো হচ্ছে। বিয়ের এখনো 2 দিন বাকি। অনেক আত্মীয় স্বজন আর মেহমানরা এসেছেন। 2 দিন পর আজকে আমরা বিয়ের পিঁড়িতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়ের কাজ শেষ হলো। এখন রাত 1টা। আমি বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। প্রথমবার বাসর করতে যাচ্ছি,
তাই একটু ভয় লাগছে। এক বালতি সাহস নিয়ে দরজাটা খুলে ভিতরে গেলাম। দরজা লাগানোর শব্দ শুনে আমার দিকে তাকালো, তারপর নিচে নেমে আমাকে সালাম করতে যাবে, তখন ধরে বললাম, এই জান পাখি, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে, আর সারা জীবন এই বুকের মাঝে রাখবো। আমিও চাই সারা জীবন তোমার বুকের মাঝে থাকতে। আচ্ছা, তুমি এখন কাপড় চেঞ্জ করো, আমি একটু আসছি। জান পাখি, কোথাও যাব না, এই রুমেই আছি। ও আচ্ছা, যাও। আমি আমার রুমের আলমারি থেকে একটা চিকন ডায়মন্ডের চেইন বের করলাম। এই চেইনটা আমি কানাডা থেকে এনেছিলাম মৌকে দেওয়ার জন্য, তাই আজকে দিচ্ছি। আমি খাটে এসে দেখি মৌ কাপড় পরে আছে, কিন্তু কুচিটা পারছে না। তাই আমি ওর কুচিটা ধরে যখন কোমরে গুজে দিব, তখন ওর সুন্দর নাভির দিকে আমার চোখ পড়ে যায়। তাই আর দেরি না করে নাভিতে একটা কিস দিলাম, আর মৌ সাথে সাথে চোখ বন্ধ করে নিল আর আমার মাথাটা শক্ত করে চেপে ধরলো। এক সময় আমি সরে গেলাম, তারপর মৌ আবার খাটে বসলো। আমি এতক্ষণ মৌয়ের দিকে খেয়াল করিনি। আমার পরিটাকে গোলাপি কালার শাড়িতে কি সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। আমি এক ধ্যানে মৌয়ের দিকে তাকিয়ে আছি। আমি তার দিকে এভাবে চেয়ে আছি দেখে বলল, অনেক রাত হয়েছে, খাটে এসো। ও আসছি। আমি খাটে বসে মৌকে বললাম, তোমার চোখটা বন্ধ করো, একটা সারপ্রাইজ দিব। আমার কথা মতো মৌ চোখটা বন্ধ করলো, আর আমি ওর গলায় চেইনটা পরিয়ে দিলাম। এবার চোখটা খুলো। ও মা, এটা কোন দিন কিনলে? কানাডা থেকে এনেছিলাম তোমার জন্য। খুব সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আমার কাছে এসো। আসলাম। মৌয়ের কাছে যেতে ও আমাকে এক ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, তারপর আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আজকে আর আমি বাধা দিলাম না, কারণ পাগলিটা আজকে থেকে আমার। অনেকক্ষণ পর ছাড়লো, তাই আমি আবারও কিস করে দিলাম। কি অনুভূতি রে ভাই, বলে বোঝানো যাবে না। এই মেয়ে, আপনারা এখন যান, আমাদেরকে বিরক্ত করবেন না। আমরা করছি, আর আপনারা দেখবেন তা হয় না। বাকিটা